আপনি যদি ৯ মার্চের ঘটনাটা দেখেন, সেখানে কিন্তু আদিবাসী নারী, গারো নারী, আমি একজন গারো, এবং আপনি চিন্তা করেন যে তার বাড়িতে এসেছে এবং বন্দুক নিয়ে এসেছে, যে যে পরিমাণে তাকে যেভাবে উচ্ছেদ করার প্রক্রিয়া জানাচ্ছে, সেটি কিন্তু একদমই ন্যাক্কারজনক ঘটনা। এই ধরনের ঘটনা বারবার ঘটে কারণ সে আদিবাসী, তারপরে আবার সে নারী। আপনি চিন্তা করবেন আর গারোদের ভূমির কথা, সেটা কিন্তু আদিবাসী মানে নারীর ভূমি বলা যাবে, কারণ গারোদের যে ভূমি রয়েছে সেটা কিন্তু মালিকানা হয় নারীর। আপনি দেখবেন যে যে পরিমাণে ঘটনাগুলো ঘটেছে, ভিডিও যদি আপনি খুব ভালো করে দেখেন তাহলে দেখবেন যে সেখানে কিন্তু রাবার বাগান কর্তৃপক্ষ এসেছে। কি রাবার বাগান কর্তৃপক্ষের কি সে অধিকার আছে আর আমার বাড়িতে এসে আমাকে উচ্ছেদ করার? সেটা কিন্তু তার অধিকার নেই। সেই স্পর্ধা তাকে কে দিয়েছে, সেই প্রশ্ন থেকে যায়। নাকি সেই বুলেট যারা পোশাক পরে এসেছে তারা সেই স্পর্ধা তাদের দিয়েছে? যে রাবার বাগান কর্তৃপক্ষ এসেছে এবং বলছে যে এই বাড়িটা আমার না, এই জমিটা আমার না, কে তাকে সেই অধিকারটা দিয়েছে যে আমার না, আমার না বলার? আপনি যদি বাংলাদেশের কথা চিন্তা করেন, বাংলাদেশের বয়স হচ্ছে 54 বছর এবং আমরা সেই ভূমিতে রয়েছি স্মরণাতীত কাল থেকে। আপনি বলতে পারবেন না যে সেই ভূমিটা খাস, এই ভূমিটা বনের, এটা ওটার, বলতে পারবেন না, কারণ ওই সকল কিছু কিন্তু আমাদের। আমরা শরণাতীত কাল থেকে রয়েছি এবং আমরা সেই ভূমির মালিকানাও আমাদের। আপনি বলতে পারবেন না এসে যে যখন তখন এসে বলতে পারবেন না আপনি উচ্ছেদ হয়ে যাচ্ছেন, আপনি ঘরে থাকতে পারবেন না, এই ঘরটা আপনার না, এই কথা আপনি কখনোই বলতে পারবেন না। সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে বাংলাদেশ এমন একটা রাষ্ট্র আছে যেখানে রাবার বাগানের মালিকও এসে বলতে পারবে যে আপনি উচ্ছেদ হচ্ছেন। কে আদিবাসী হলে সবকিছু জায়েজ। আপনি আদিবাসী নারীকে রেপ করবেন এবং ধর্ষণ করবেন, তার বিচার করবেন না, কোনো কিছু করবেন না, সেটাও জায়েজ। আপনি আসবেন আদিবাসী ঘরে আসবেন, বলবেন যে এই ঘরটা আপনার না, আপনাকে এক্ষুনি চলে যেতে হবে এবং বন্দুক নিয়ে আসে যাবে, এই সকল কিছু সম্ভব কারণ আমরা আদিবাসী। এই জায়গা থেকে সরে আসতে পারে। আপনি যদি রাষ্ট্র পরিচালনার নীতিগুলা দেখেন, সেই একটা নীতিতেও বলা হয় নাই যে আদিবাসীদের উচ্ছেদের সময় কিংবা আদিবাসীরা বসবাস করবে তাদের সাথে কিভাবে তারা নেগোসিয়েশন করবে, কিভাবে তাদের বসবাস স্থাপনের কথা বলা হবে, কোনো একটা নীতিতে বলা হয়নি। রাষ্ট্র পরিচালনা করছে 54 বছর হচ্ছে, আমাদের জন্য কোনো কিছুই নেই। তাহলে কি আমি বলবো যে এই রাষ্ট্র সকলের হয়ে ওঠেনি, এই রাষ্ট্র আমার না, শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠ যারা রয়েছে এবং যাদের অনেক বেশি বিত্তবান, ক্ষমতাবান, তাদের এই রাষ্ট্র বলা যাবে কি? কারণ আমার মতো যারা মানুষ রয়েছে, আমাদের আদিবাসীরা রয়েছে এবং আমরা প্রান্তিক পর্যায়ে বসবাস করি, আমাদের চিৎকার এই শহর পর্যন্ত আসে না। আপনারা সেই ব্যবস্থা আমাদের জন্য করে রাখেননি। আমি আবার দৃঢ়তার সাথে বলতে চাই যে যারা এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে অবিলম্বে শাস্তির পর্যায়ে নিয়ে আসতে হবে। এবং যে আমি আসলেও জানতে চাই, রাষ্ট্রের কাছে প্রশ্ন রেখে দেয় যে রাবার বাগানের মালিকের আসলেই সেই ক্ষমতা আছে কিনা যে আমার বাড়িতে এসে আমাকে উচ্ছেদ করবে। সেখানে লেক প্রতিস্থাপন করা হচ্ছে, সেখানে আপনি দেখবেন যে 13টা গ্রামকে অন্তর্ভুক্ত করেছে, রিজার্ভ ফরেস্ট করা হচ্ছে। এই যে এই জায়গাগুলো ধাপে 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 আদিবাসীদের বিচ্ছিন্ন করে তুলছে এবং অস্তিত্বের প্রশ্ন আসছে। এই যে অস্তিত্বহীনতায় ভুগছি আমরা এবং অস্তিত্বটা আমাদেরকে বিলুপ্ত করার যে ষড়যন্ত্র প্রক্রিয়া চলছে, এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে রাষ্ট্রকে মানবিক হতে হবে। যে আনসার সদস্যগুলো গিয়েছে তার রাষ্ট্র কি তাকে কোনো মতে ট্রেনিং দেয়নি কিভাবে একটা নারীর সাথে ব্যবহার করতে হবে, কিংবা মানবিক হয়ে ওঠার যে মানুষ হয়ে ওঠার যে ট্রেনিং তাকে দেওয়া হয়নি? কেন সে এই ধরনের আচরণ আমাদের সাথে করবে? আপনি যদি ভিডিওটা ভালো করে দেখেন যে সেখানে বন্দুকটা বারবারই কিন্তু লোড করা হচ্ছিল, শুধুমাত্র ফায়ার করা বাকি ছিল। তার মানে আদিবাসীদের ক্ষেত্রে আপনি বন্দুক নিয়ে আসবেন, লোড করবেন, ভয় দেখাবেন, আপনার কি সেই বন্দুক কিংবা আপনার যে পোশাক, আপনার যে ক্ষমতা, এটাকে আসলে কে দিচ্ছে, কে মদতটা দিচ্ছে, সেটা প্রশ্ন রাষ্ট্রের কাছে। আর যদি রাষ্ট্রই দিয়ে থাকে তাহলে এত দ্বিরাচারিতা কেন আমাদের সাথে অন্য রকমের ব্যবহার তাদের, সে প্রশ্ন আমি রেখে যেতে চাই। এবং সর্বশেষ রাষ্ট্রের কাছে আমি দাবি জানাতে চাই যে সকল ঘটনা আদিবাসীদের সাথে হচ্ছে, ভূমি দখল থেকে শুরু করে যে সকল ধরনের ঘটনা, সেই সকল ধরনের ঘটনার যারা অপরাধী বা যারা সুপ্ত আছে তাদের আইনের আয়তা এনে যথাযথ শাস্তি প্রদান করা হবে। ধন্যবাদ।